দর্শকবৃন্দ, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কোথায় যাচ্ছি। না বুঝতে পারলে সমস্যা নেই, বলে দিচ্ছি। আজকে আমি চলে এসেছি বাংলাদেশ তথাপি দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল, কর্ণফুলী টানেল, যার আগের নাম ছিল বঙ্গবন্ধু টানেল। শেখ হাসিনা পতনের পরে নামকরণ করা হয় কর্ণফুলী টানেল। সে টানেল সাথে আজকে আপনাদেরকে আরও একটা স্থান নিয়ে যাব। সেই স্থানটির নাম হচ্ছে এই স্থানটির নাম হচ্ছে কি হতে পারে আমি বলবো না, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এই জায়গাটার নাম কি। আজকে আপনাদেরকে একসাথে দুটো জায়গা ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি যাচ্ছি কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে। এই টানেলে আপনি পায়ে হেঁটে পার হতে পারবেন না। এই টানেল পার হতে হলে আপনাকে অবশ্যই গাড়িতে করে পার হতে হবে। কেননা এই টানেলে পায়ে হেঁটে যাওয়ার কোনো পথ নেই। এই টানেলটা অনেক বড়, এখানে অনুমতি নেই পায়ে হেঁটে যাওয়ার, তাই আপনাকে গাড়িতে করে যেতে হবে। এক পার থেকে অন্য পারে বাসে করে পার হলে আপনার কাছে জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা, এবং মাইক্রোবাসে পার হলে জনপ্রতি ভাড়া নেবে 100 টাকা। এই বাস এবং মাইক্রোবাসগুলো কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে চলে। তবে আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম, এই টানেলটা আসলে সরকার একটা লস প্রজেক্ট। এখান থেকে তেমন একটা গাড়ি চলে না। এর যে রক্ষণাবেক্ষণ খরচ, এটা তুলতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তার উপরে তো এটা নির্মাণে যত খরচ হয়েছে, সেটা ব্যয় তুলতে আরও কত বছর সময় লেগে যায় জানে না। সরকার কি মনে করে বানিয়েছিল সেটা আমিও বুঝতে পারছি না। আমি চলে এসেছি কর্ণফুলী টানেলের টোল গেটে বা টোল প্লাজায়। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা টোল প্লাজা। এখন এই বাস এই টোল দিয়ে পার হয়েছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এখানকার কর্মকর্তারা থাকে। টোল দিয়েও অনেকটা পথ যেতে হয়, তারপরই পড়বে কর্ণফুলী টানেল। টোলের পরেও আমি অনেকটা পথ যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি। কর্ণফুলী টানেল পূর্ব নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, হলো বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালে 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরে বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পারে আনোয়ারা প্রান্ত, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান নিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম এবং দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড
কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীর অবস্থিত। যাই হোক, আমরা চলে এসেছি টানেলের মুখে, ভিতরে প্রবেশ করলাম। এর ভিতরে সবসময় আলো জ্বলতে থাকে এবং অ্যাডজাস্ট ফ্যান আছে যেন অক্সিজেন কোনো সমস্যা না হয়, সেগুলো বিদ্যুৎ না থাকলেও সবসময় চলতে থাকে। এই টানেল দিয়ে আপনি সর্বোচ্চ 80 কিলোমিটার ঘন্টা টানতে পারবেন। এর বেশি গাড়ির স্পিড তুলতে পারবেন না, কেননা এখানে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা দেওয়া আছে, আপনাকে ধরে ফেলবে আপনি কত গতিতে যাচ্ছেন। সুড়ঙ্গ নির্মাণে ব্যয় 10,689 কোটি টাকা। 2015 সাল অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণে ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসেবে 2% সুদে 5,913 কোটি টাকা দিয়েছে। বাকি অর্থায়ন বাংলাদেশ সরকারের করেছে। এই টানেল পার হতে হলে ব্যক্তিগত গাড়ি এবং পিকআপ ভাড়া পড়বে 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, বাস 31 আসন 300 টাকা, বাস 32 আসন বা তার অধিক 400 টাকা, বড় বাস 500 টাকা, ট্রাক 5 টন পর্যন্ত 400 টাকা, ট্রাক 8 টন পর্যন্ত 500 টাকা, ট্রাক 11 টন 600 টাকা, 3XL ট্রেলার 800 টাকা, 4XL ট্রেলার 1000 টাকা, এক্সেল প্রতি অতিরিক্ত চার্জ 200 টাকা। আমরা টানেলের শেষ দিকে চলে আসছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আলোক ঝলকানি, ওইটাই হচ্ছে টানেলের মুখ। দূর থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় সেভাবে আনা সম্ভব হচ্ছে না। এই টানেল দুটি টিউব দ্বারা সংগঠিত। একটি টিউবে যদি কোনো সমস্যা হয়, আপনি জরুরি অবতরণ গেট থেকে অন্য টিউবে চলে যেতে পারবেন। কিছু দূর পরপরই জরুরি অবতরণ গেট আছে এক টানেল থেকে অন্য টানেলে যাওয়ার জন্য। তবে এই টানেল উদ্বোধনের পর থেকে তাদের টানেল কর্তৃপক্ষের মতে দৈনিক আয়ের চেয়ে 4 গুণ বেশি ব্যয় হচ্ছে। মূলত আশানুরূপ যান চলাচল না করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ। টানেল থেকে আমরা বের হয়ে গেলাম। এই হচ্ছে টানেলে বের হওয়ার মুখ। দুই প্রান্তই দেখতে একদম একই রকম। আমরা বের হচ্ছি। আমরা বের হয়ে চলে যাব যে এই বীজটা আপনাদেরকে দেখিয়েছিলাম, পতেঙ্গাচি বীজ। আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এসেছি। এখনই চলে যাব পতেঙ্গা সৈকত। গাড়ি থেকে নেমেই আমরা এই যে চলে এলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। এই যে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র, বঙ্গোপসাগর, তার পাশেই পতেঙ্গা সমুদ্র সৈকত। আমাদের যে দুটো সমুদ্র সৈকত আছে, কক্সবাজার এবং কুয়াকাটা, এটা ওই দুটোর থেকে খুবই আলাদা। আর এখানে নেমে আপনি বালুময় বেশি গোসল করতে পারবেন না। এখানে বাঁধানো ঘাট আছে এবং শান। এই ঘাটে নেমে গোসল করবেন এবং এই শানের উপর, এই রাস্তার উপর থেকে আপনাকে এই বীজটাকে উপভোগ করতে হবে। ওই বীচের মতো উপভোগ করতে পারবেন না। তাই এখানে তেমন একটা দর্শনার্থী আসে না, তবে অনেক দর্শনার্থী আসে এই বীজ দেখতে। এই পতেঙ্গা সমুদ্র সৈকত দেখাতে দেখাতে আপনাদেরকে
কিছু তথ্য জানিয়ে রাখি। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। উল্লেখ্য, 1991 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় উদ্ধারকারী হিসেবে এগিয়ে আসে অপারেশন সি অ্যাঞ্জেল নামক উভচর নৌস্থল বিশিষ্ট মার্কিন নৌ যুদ্ধ জাহাজ। জাহাজটি ইরাক কুয়েত উপসাগরীয় যুদ্ধ মিশন অপারেশন ডেজার্ট স্টর্ম এর অভিযান সমাপ্ত করে ফিরতি পথে হোয়াইট হাউসের নির্দেশে বাংলাদেশ কক্সবাজার, বাঁশখালী, কুতুবদিয়া ইত্যাদি উপদ্রুত এলাকায় উদ্ধার কার্যক্রম শেষে জাহাজটি পতেঙ্গায় আসে। এর আগে 1972 সালে বাংলাদেশ তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ক্রেমলিন সরকার নির্দেশে 1971 সালে যুদ্ধের ফলে চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীতে পরিত্যক্ত মাইন অপসারণের জন্য সোভিয়েত স্যালভেল দল আগমন করে। কর্তব্যকালীন অবস্থায় এক সোভিয়েত উদ্ধারকর্মী মৃত্যু হলে পতেঙ্গা কবর দেওয়া হয়। সময়ে সময়ে আরও রুশ যুদ্ধজাহাজ নিয়মফিট বাংলাদেশের সৌজন্য সফরে আসলে শুভেচ্ছা সফরকারী রুশ নৌসেনারা পতেঙ্গা এসে সোভিয়েত উদ্ধারকর্মী কবরে শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএসি শাখা পতেঙ্গা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত 16 জানুয়ারি 2021 তারিখে সন্নিকটে অবস্থিত। এছাড়া চট্টগ্রাম বন্দরে অনেকে জেটি এখানে অবস্থিত। এছাড়া জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকত ও বাংলাদেশের নেভাল একাডেমি এখানে অবস্থিত। পতেঙ্গা সৈকতের প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। সমুদ্র সৈকত যুদ্ধের ভাঙন ঠেকাতে কংক্রিটের দেয়াল এবং বড় পাথরের খণ্ড রাখা হয়েছে। 90-এর দশকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্থাপিত হয়েছে। সৈকতের বাতির ব্যবস্থা করা রাতের বেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। শহর থেকে বিক্রেতারা তাদের আইসক্রিম, কোমল পানীয় এবং খাবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে। স্থানীয় লোকজনের মতে পতেঙ্গা খুব স্বল্প ব্যয়ে সুস্বাদু খাবারের জন্য সেরা জায়গা। খাবারের স্ট্যান্ডগুলির জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি হলো ভাজা মশলাদার কাদামাটি কাঁকড়া। একটি ছোট প্লেট দিয়ে পরিবেশন করা হয়, যা কুচি কুচি শসা এবং পেঁয়াজ দিয়ে সজ্জিত থাকে। সন্ধ্যায় সৈকতে একটি সুন্দর শীতল পরিবেশ থাকে এবং লোকেরা এই শান্ত বাতাস উপভোগ করতে আসে। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানে পরিবেশের ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গা রয়েছে স্পিড বোর্ডে চড়ে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক এবং ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্মিজ মার্কেট। বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকেই সড়ক কিংবা রেলপথে পতেঙ্গা আসা যায়। 17 জানুয়ারি 2021 তারিখ থেকে সড়ক পথে ঢাকা হতে ইউনিক, সৌদিয়া, শ্যামলী, হানিফ, সোহাগ, এস আলম প্রভৃতি বাসে এসি নন এসিতে আসতে পারবেন। আর ট্রেনে আসতে চাইলে সুবর্ণ, সোনার বাংলা, তুর্না, নিশিথা, মহানগর, প্রভাতী, গোদুলি এক্সপ্রেস এগুলোতে ঘুরে আসতে পারেন। রাতে থাকতে চাইলে কাছে সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত বাটারফ্লাই রিসোর্ট কিংবা বিচের পাশেই পিএসসি রিল্যাক্সোতে উঠতে পারবেন। অথবা যদি আরও সাধারণ মানের কিংবা ভালো মানের
কোন হোটেলে উঠতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চট্টগ্রামের মূল শহরে উঠতে হবে। তার মধ্যে হোটেল লর্ডস ইন, হোটেল এশিয়া, ল্যান্ডমার্ক এবং রেডিসন ব্লু নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে দুপুরের পর থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে। এই পাড়ের দাঁড় হলেই আপনি সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারেন। সমুদ্রের ঢেউ অনেক সময় আপনার গায়ে আছড়ে পড়বে। এই সমুদ্র পাড়ে ছবি তোলার ব্যবস্থা আছে, ক্যামেরাম্যানরা আছে। সাথে সাথে আপনি উপরের দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওইখানে কেনাকাটা করতে পারবেন এবং দরকার বোধে খাবারও খেয়ে নিতে পারবেন। খাবারের দাম তেমন একটা বেশি না। এখানে নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ থাকে সবসময়। কিছু দূর পর পরে সিঁড়ি আছে, আপনি সিঁড়িতে নামতে পারবেন, তবে না নামাটাই ভালো। এখানে নামা সাঁতার কাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। আমি সমুদ্র পাড় থেকে উঠে এলাম উপরের দিকে সেই দোকানগুলোতে। এখন যেহেতু দুপুর, সব দোকান খোলা নেই, কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান বন্ধ। তো বিকালের দিকে সব দোকানগুলো খুলে যাবে। এখানে এই দোকানগুলোতে আপনি সামুদ্রিক চিংড়ি, কাঁকড়া এগুলো ফ্রাই খেতে পারবেন। তবে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই, যারা আমার এই ভিডিও নতুন দেখছেন তারা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন পেজটি, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। উপর থেকে দেখলে ওই যে জাহাজগুলোকে দেখতে পাচ্ছেন সবকিছুগুলোই মাদার ভেসেল, মানে বড় জাহাজ থেকে মাল লোড আনলোড করে ছোট জাহাজে করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়, যেখান থেকে মালগুলো খালাস করে আমদানি রপ্তানি করা হয়। তবে বিকেলবেলা এই সমুদ্র পাড়টা উপভোগ করতে খুব আরামদায়ক লাগে। তবে আমি প্রতি ভিডিওতে যেমন বলি, এখনও বলছি, সময় পেলে ঘুরে আসবেন, দেশটাকে দেখবেন, পৃথিবীটাকে দেখবেন। শুধু টাকা কামানো ধান্দা নিয়ে পড়ে থাকলে
জীবনের যে মজা সেটাকে আপনি উপভোগ করতে পারবেন একমাত্র ভ্রমণের মধ্যেই জীবনের মজা লুকায়িত। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সময় পেলেই ঘুরে আসবেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যার যেখানে সম্ভব করবেন। মন চাঙ্গা থাকবে, কাজে মন বসবে, সবকিছুই ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন।